নমস্কার, আমি নবনীতা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহর ও পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদে বিশেষ নামাজ পাঠের মধ্যে দিয়ে পালিত হলো পবিত্র ঈদ উল আজহা উৎসব। শাসক দলের বিরুদ্ধে বিজেপির দলীয় পতাকায় কন্ডম ঝুলিয়ে রাখার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জ ব্লকের শিকারপুরে। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি শাসক দলের। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন মসজিদে বিশেষ নামাজ পাঠের মধ্য দিয়ে পালিত হলো ঈদ উল আজহা উৎসব। মেতে উঠল ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন। জিলহজ মাসে পালিত এই বিশেষ দিনটিকে কুরবানি ঈদ বলে উল্লেখ রয়েছে কোরআনে। আরবি কোরআন থেকে এই শব্দ কুরবান ফরাসি ভাষার শব্দ, অর্থ নৈকট্য। পরম করুণাময়ের নিকটে পৌঁছানোর জন্যই কুরবানির শব্দের ব্যবহার দেখা যায় কোরআনে। কুরবানি কেবল পশু কুরবানি নয়, নিজের পশুত্ব, নিজের ক্ষুদ্রতা, নীচতা, স্বার্থপরতা, হীনতা, দীনতা, আমিত্ব ও অহংকার ত্যাগের কুরবানি। আজ তাই এই পবিত্র দিনে মুসলিম সম্প্রদায়ের সকল মানুষ একত্রিত হয়ে দিনটি পালন করেন। সকলে বিভিন্ন মসজিদে নামাজে অংশ নিয়েছিলেন তারা। আজকে ঈদটা হচ্ছে ঈদ উল আজহা। ঈদ উল আজহা আজকে খুশির দিন। আজকে আমাদের ঐতিহ্য বকরি ঈদের দিন। আজকে কুরবানির দিন। আজকে এই কুরবানির দিনে আমরা সকলেই পুরাতন মসজিদ কালুসা মাজার মসজিদ বলে আমরা উপস্থিত হয়েছি। আমাদের নামাজের সময় সকাল 8:30। এই নামাজের মধ্যে দিয়ে আজকে আমাদের নামাজ হলো। এই নামাজের মধ্যে সারা বিশ্বের মধ্যে মুসলমান ভাই এবং সারা বিশ্বের সমস্ত মানুষদের প্রতি আমাদের প্রতি দোয়া এবং আশীর্বাদ থাকলো, যারা সুখে শান্তিতে বাস করে। আর আজকের আমাদের দিন যেমন এই খুশির দিনে আমরা সকলেই কাঁধে কাঁধে মিলিয়ে আমরা এখানে একে অপরের প্রতি ভুল বুঝাবুঝি, আজকের দিনে আমাদের ভুল বুঝাবুঝিকে দিয়ে আমাদের একটা নতুন জীবন করার জন্য আমরা এখানে সকলেই উপস্থিত হয়েছি। এবং আমাদের এখানকার যে 4 নম্বর ওয়ার্ডের এবং জলপাইগুড়ি টাউন ব্লকের সভাপতি উপস্থিত আছেন। আমাদের মসজিদ উন্নয়ন কমিটি এবং মাদ্রাসা মসজিদ এবং কালুসা মাজার উন্নয়ন কমিটির যে কনভেনার উপস্থিত আছেন, উনি আপনাদের সাথে। আজকে মুসলিমদের পবিত্র বকরি ঈদ। তো এই ঈদ উপলক্ষে পুরাতন মসজিদ আমাদের জলপাইগুড়ি শহরের প্রাচীন এবং মুসলিমদের পবিত্র বকরি ঈদ। তো এই ঈদ উপলক্ষে পুরাতন মসজিদ আমাদের জলপাইগুড়ি শহরের প্রাচীন এবং ঐতিহ্যশালী যে মসজিদ, আমাদের পুরাতন মসজিদ, সেই মসজিদে দেখতেই পাচ্ছেন প্রায় 100-200 মানুষের জমায়েত হয়েছে এবং সমবেত হয়ে তারা নামাজ পড়লেন এবং সেই সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা জানালেন যে সবাইকে ভালো রাখার জন্য এবং সমাজকে ভালো রাখার জন্য। তো আমরা প্রতি বছরই প্রতিটা অনুষ্ঠান এই পুরাতন মসজিদ কমিটির থেকে আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করি এবং এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, মেলবন্ধন রয়েছে এবং এই মসজিদে সেটারই হচ্ছে নিদর্শন, যেখানে হিন্দু মুসলিম একত্রিত হয়ে সমস্ত উন্নয়নমূলক কাজ করে এবং সমস্ত উৎসবে তারা একত্রিত হয়ে হচ্ছে জমায়েত হয়ে তারা এই উৎসবে সাড়া দেয়। এটাই হচ্ছে এই পুরাতন মসজিদের বিশেষ বৈশিষ্ট্য। আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াই হাসপাতালে চিকিৎসাধীন। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে অসুস্থ মন্ত্রীকে দেখতে এলেন শিলিগুড়ির জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী। সম্প্রতি মাল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক ইউরিনারি ট্র্যাক ইনফেকশন রোগে আক্রান্ত হয়ে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর বাড়ি ফিরে এসেছিলেন, কিন্তু বাড়িতে ফিরে আসবার পর মঙ্গলবার পুনরায় সমস্যা দেখা দিলে তড়িঘড়ি মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তাকে। চিকিৎসকের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। বুধবার বিকেলে মন্ত্রীর সাথে দেখা করতে আসেন এসডিডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। মন্ত্রীর সাথে দেখা করেন ও আলাপচারিতা করেন। মন্ত্রীর রোগ নিয়ে আলোচনা করেন মন্ত্রী পুত্র তথা রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান অশোক চিক বড়াইকের সাথে। প্রসঙ্গত এদিন বিকেলে পুনরায় মন্ত্রী বুলুচিক বড়াইককে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেই জানা গেছে।
মন্ত্রীকে দেখতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর সৌরভ চক্রবর্তী বলেন, প্রয়োজনীয় চিকিৎসার প্রয়োজনীয়তা রয়েছে। শিলিগুড়িতে স্থানান্তরিত করে প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করার ব্যবস্থা শুরু হয়েছে। রাজ্যের মন্ত্রী এবং আমাদের মাল বিধানসভার বিধায়ক বুলুচিক বড়াই আমার খুবই ঘনিষ্ঠ দাদার মতো দিয়ে তিনি অসুস্থ এবং এই প্রবল অসুস্থতা সত্ত্বেও গতকালকে আমাদের যে মিটিং ছিল এখানে মুখ্যমন্ত্রীর মিটিংয়ের জন্য ও নেউটিয়া হসপিটাল থেকে জোর করে চলে আসে মানে, যার ফলে আরও অসুস্থ হয়। আজকে সুপার স্পেশালিটিতে ভর্তি করেছে এবং এখনই নেউটিয়াতে ট্রান্সফার করা হচ্ছে। দেখুন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে তো এটা ঠিক নয় এবং প্রপার ট্রিটমেন্ট দরকার। সেই কারণে নেউটিয়াতে থাকবেন। আমরা যতটুকু ওনার হয়ে যা করার ওরও হবে এবং মন্ত্রী হিসাবে মানুষের পাশে উনি সবসময় ছিলেন, আছেন। বিধায়ক হিসাবে এর আগেও সাকসেসফুলি করেছে। এখন আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে যাতে উনি এই অসুস্থতার মধ্যেও মানুষেরকে যে বার্তাটা দিতে চান সেটা আমরা দেব। আমরা এটা ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। তাছাড়াও ওনার এরকম সিচুয়েশনের খবর মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাবো। আপনারা তো জানেন মুখ্যমন্ত্রী নিজেও গতকালকে যে ঘটনা ঘটেছে আমাদের তো হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতন ছিল। মাঠেই আমরা ছিলাম, হঠাৎ করে আচমকা খবর এলো। যাই হোক, ভগবান আছেন। সেই বিষয় নিয়ে আপনি আপনার বাইরের সফর হেলিকপ্টার যাত্রা নিয়েও লিখেছেন, হ্যাঁ, ফেসবুকে বড় করে। আমার মনে হয়েছে যে হেলিকপ্টারে মানে যাত্রাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি নিজে বহুবার যাত্রা করে দেখেছি, ভীষণ ঝুঁকিপূর্ণ। এবং এর আগেও জানেন যে ময়নাগুড়িতে 2019 সালে সভা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী, সেই সময় একই ঘটনা ঘটেছিল। দ্রুততার সাথে ময়নাগুড়িতে ল্যান্ড করে গেছিলেন। তো সেদিনও আমার মনে আছে আমরা মঞ্চের কাছেই বসেছিলাম। 10 মিনিটের মধ্যেই ওনাকে আবার নামিয়ে পরে বাই রোডে গেছিলেন। তো মুখ্যমন্ত্রী তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য গতকালকে এত মানুষ এসেছিলেন, মানবিকভাবে তিনি করেছেন। আজকে আমাদের মাননীয় মন্ত্রী অসুস্থ। আমি ওনাকেও অনুরোধ করেছি যে ওর পরিবারের লোককে যাতে নেউটিয়াতে নিয়ে যায়, সেখানে দ্রুততার সাথে চিকিৎসা যাতে তিনি সুস্থ হয়ে আসেন এটা কামনা করি। পঞ্চায়েত ভোটের প্রাককালে দল বদল, ফের দল বদল এবার জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের 1740 নম্বর বুথে। বামেদের ঘর ভাঙলেন বিজেপি। তবে প্রায় শোনা যায় যে শাসক দল বিরোধী দলকে ভেঙে নিজের দলে যোগদান করানো। কিন্তু এবার এখানে শোনা গেল বিরোধী দলই বিরোধী দলকে ভেঙে নিজের দলের শক্তি বাড়ালেন। জানা গেছে জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন ঝাবাড়ি মোড় এলাকার 1740 বুথের সিপিএম এর গ্রাম পঞ্চায়েত প্রার্থী মামুনি সরকার বুধবার সন্ধ্যায় তার দলবল নিয়ে বিজেপিতে যোগদান করেন। তার হাতে তুলে দেন পতাকা জলপাইগুড়ি বিজেপি সভাপতি বাপি গোস্বামী। সম্মানীয় দিদি মামুনি দিদি, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হচ্ছেন, এটা আমাদের বড় আনন্দের বিষয়। ভোট চলাকালীন ভোট হয়ে যাওয়ার পর কেউ জিতে চলে আসে অন্য রাজনৈতিক দলে, কেউ ভোটে পরাজিত হয়েও অন্য রাজনৈতিক দলে যোগ দেন। আমি দিদিকে এবং তার সাথে আজকে যারা সিপিএম পার্টির থেকে আমাদের দলে জয়েন করছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই যে তারা এই ভোটের এই পিরিয়ডটায় ভোট চলাকালীন তারা বুকের সাহস নিয়ে, বুকের পাটা নিয়ে তারা আজকে সিপিএম পার্টি ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে তারা সামিল হয়েছেন। তিনি একজন সিপিএম পার্টির প্রার্থী হওয়া সত্ত্বেও আজকে বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন। তিনি এবং তার সাথে আজকে যারা আসছেন সবাইকে, আমাদের তৃণমূলের আছেন এবং আমাদের পরিবারে তারা আজকে সদস্য হলেন। আমাদের একটাই সংকল্প, আগামী পঞ্চায়েত নির্বাচনে এই বুথে পুনরায় আমাদের ভারতীয় জনতা পার্টিকে নির্বাচন করতে হবে। এই স্বৈরাচারী ধান্দাবাজ কাটমানিখোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া টাকা যারা লুট করে সেই তৃণমূল কংগ্রেসকে আমরা পরাস্ত করবো, অঞ্চল দখল করব। আজকে আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় মণ্ডল সভাপতি সহ সমস্ত নেতৃবর্গ, সমস্ত অন্য দল থেকে আসা সবাইকে আমি নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। এবং আজকে যারা আসলেন ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে তাদেরকে আমি বরণ করে নিচ্ছি। এখন বিজেপির প্রচার করবেন, বিজেপিতে কেন আসলেন? মনে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে উন্নয়ন হবে।
উন্নতির জন্য আছে। উন্নয়ন হবে এলাকায়, করতে হ্যাঁ, পারবেন? হবে। তো নমিনেশন জমা দিয়েছিলেন? প্রার্থী আপনার এলাকার তো, এলাকাটার নাম কি, কোন গ্রামের নাম কি? বেনুনগর। হ্যাঁ, বেনুনগর। বেনুনগর। তা আবার যদি অন্য কোনো দল চাপ দেয় সেখানে চলে যাবেন, এখানে থাকবেন? না, এখানেই থাকবো। এটা তৃণমূল আর বিজেপির চক্রান্ত। আমাদের কাছে এই ধরনের কোনো খবর নেই। অনেক দিন থেকেই অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপির হাতকে শক্ত করতে চাইছে, বিজেপি তৃণমূলের হাতকে শক্ত করতে চাইছে। তবে মানুষ যে স্লোগান তুলেছে যে চোর তাড়াও গ্রাম বাঁচাও, মানুষ সচেতন, মানুষ অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সচেতন মানুষ সাড়া দিয়েছে এবং চূড়ান্ত সাম্প্রদায়িক আরএসএস পরিচালিত যে বিজেপি, তার বিরুদ্ধেও মানুষ সরব হয়েছে। আগামী 8ই জুলাই যে ভোট হতে চলেছে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে, এবং ভোট পরবর্তী সময়ে 11ই জুলাই যে ফলাফল ঘোষণা হবে, অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সচেতন নাগরিক, সচেতন ভোটারবৃন্দ তারা বামপন্থীদের প্রার্থীদের দিকে দিকে জেতাবেন এবং আগামী দিনে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বোর্ড যে গঠন হতে চলেছে সেই বোর্ড বামপন্থীরাই গঠন করবেন। আমরাই বামপন্থীরা শেষ হাসি হাসব এবং বিজেপি আর তৃণমূলের এই যে ষড়যন্ত্র, এটা মানুষ বুঝতে পেরেছেন যে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবেন। মানুষই শেষ কথা বলবেন, কারণ জনগণের রায়ই হচ্ছে শেষ কথা। জনগণ আমাদের পাশে আছে। বিজেপির দলীয় পতাকায় কন্ডম ঝুলিয়ে রাখার অভিযোগ উঠল রাজগঞ্জের শিকারপুরে। অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতৃত্ব। জানা গেছে বৃহস্পতিবার সকালে শিকারপুর চা বাগানের ডিপো লাইন 51-18 বুথ এলাকায় রাস্তার পাশে বিজেপির পতাকার ওপর একটি কন্ডম ঝুলানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা। সাথে সাথে খবর পৌঁছে যায় ওই বুথের বিজেপি প্রার্থী অলকা কুজুর সহ স্থানীয় বিজেপি নেতৃত্বদের কাছে। ঘটনাস্থলে তারা প্রত্যেকে এসে উপস্থিত হন। খবর দেওয়া হয় বেলাকোবা পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে কন্ডম ঝোলানো অবস্থায় পতাকাটি উদ্ধার করে নিয়ে যায়। এদিনই এই বিষয়ে বেলাকোবা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী অলকা কুজুর। তার দাবি তৃণমূল এই ঘটনার সাথে জড়িত। পতাকায় আমাদের একটা নোংরা জিনিস লাগিয়ে রেখেছিল, ওটা আমরা দেখে আর কি দেখলাম, আর ওটা আছে লাগানো ছিল, ওটা কে লাগিয়েছে এখন আমরা দেখিনি, কিন্তু ওটা নিশ্চয়ই তৃণমূল দলের ওরাই লেগিয়েছে মনে হয়। ঘটনা কি পুলিশ আসছিল? পুলিশ আসছিল এবং ওখান থেকে ওটা পতাকাটা সেটা ফ্ল্যাগটা নিয়ে গেছে। কি চাইছো? আমরা চাই এটা তদন্ত হোক। তুমি তো এবারে প্রার্থী। হ্যাঁ, আমি এবারে কি মনে করছো কেমন ফলাফল হবে? ফলাফল তো ভালোই দেখতেছি, কিন্তু ইনারা আমাদেরকে এরা আমাদেরকে মনে হয় চাপিয়ে রাখছে যাতে আমরা উইনার হতে না পারি, তার জন্য এরকম কাজ করছে এবং নোংরা নোংরা জিনিসগুলো এরকম আমাদের ফ্ল্যাগে লাগিয়ে দিচ্ছে। অন্যদিকে এই বিষয়ে তৃণমূল কটাক্ষ করেছেন বিজেপির কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাসকে। কটাক্ষ সুরে বলেন, শিকারপুরে অলকা কুজুর সবচেয়ে কম বয়সী প্রার্থী, তার সাথে এমন নোংরামি রাজনীতি করছে তৃণমূল। দেখুন, আমাদের শিকারপুর অঞ্চলের ডিপো লাইন বুথ, এখানে ভারতীয় জনতা পার্টি বিজেপির ঝান্ডা লাগিয়ে রেখেছে সমস্ত জায়গায়। তৃণমূল বা কেউ কাহারা, আমি দোষ দেবো তৃণমূলেরই, কারণ তৃণমূল ছাড়া এই জঘন্য কাজ কেউ করতে পারে না। যাদের নেত্রী শিবলিঙ্গে কন্ডম পরিয়ে দিতে পারে, তারা এরকম ঝান্ডার মধ্যে তাদের কাছে নর্মাল ব্যাপার। এগুলা এরকম জঘন্য নির্লজ্জতম কাজ একমাত্র তৃণমূল ছাড়া কেউ করতে পারে না। যাদের এরকম চিন্তা ভাবনা নেই, মা বোনেদের সম্মান দিতে পারে না, এই তৃণমূল জঘন্যতম কাজে এরা লিপ্ত হয়। কারণ তারা তাদের নেত্রীকে দর্শন করে, যে নেত্রী শিবলিঙ্গে কন্ডম পরাতে পারে তার ক্যাডাররা কী হবে। কখন জানতে পারলেন এরকম ঘটনা? সকালবেলা আমাকে ফোন আসছে, একটা ফোন এসে বললো, দাদা আমাদের দলীয় পতাকার মধ্যে এরকম ঘটনা হয়েছে, তুমি বিষয়টা একটু দেখো। আমি সাথে সাথে আমাদের এখানকার পঞ্চায়েতের যে হাজবেন্ড ইসমাইল কুজুর,
সারা কুজুরের হাজবেন্ড, ওনাকে ফোন করি বিষয়টা দেখেন। তো উনি যখন স্পটে আসে আমাকে উনি এখান থেকে ফোন করে বললো, সাথে সাথে আমি স্পটে চলে এসেছি। ঘটনাস্থলে কি পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ, আমি ফোন করেছিলাম, ওনারা আসলো, আসার পর ঝান্ডাটা এখান থেকে নিয়ে গেল, বলে ঝান্ডাটা আপাতত সিজ করলাম আমরা। থানায় কি অভিযোগ জানাবেন? অবশ্যই জানাবো, কেন জানাবো না, অবশ্যই জানাবো। এর আগে 2-3 জায়গায় এরকম সেম ঘটনা ঘটেছে, আমরা অভিযোগ জানিয়েছি। ওনারা কি ব্যবস্থা নিচ্ছে জানি না, ব্যবস্থা ওনাদের নিতেই হবে। যদি একান্তই নিতে না পারে ওনারা হাত তুলে দেখ, সমস্ত ব্যবস্থা আমরা দেখে নেব। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নারায়ণ বসাক। শিকারপুরে যে ঘটনাটা সেটা শুনলাম, সেটা হচ্ছে যে একটা ফ্ল্যাগের মধ্যে একটা নোংরা কিছু বোধহয় লাগানোর একটা বিষয়। তো বিষয়টা হচ্ছে যে এইটা, যে আমরা তৃণমূলের পক্ষ থেকে মনে করি এই ধরনের যদি কেউ ঘটনা ঘটিয়ে থাকে, যে কোনো দলের পতাকাই হোক না কেন বা ব্যানারই হোক না কেন, এটা আমরা তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে এটাকে সমর্থন করি না। এবং পাশাপাশি এটাও বলবো যে এই ধরনের ঘটনা আমাদের কর্মীরা যুক্ত থাকতে পারে না। এটা ঘটনা, এটা কে বা কারা কি করছে এটা তো কেউ তো দেখেনি। হ্যাঁ, আর এটা তো আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার বলা আছে যে ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়ার ব্যাপারে আমরা একদম স্ট্রিক্টলি, অযথা প্রতিনিয়ত এটা ঘটছে। বিজেপির পক্ষ থেকে নানা রকম অভিযোগ থানায় জানাচ্ছে। আমরা বুঝতে পারছি না যে কেন তারা এইগুলো নিয়ে এত হইচই করছে। আমরা সময় পাচ্ছি না, আমরা আমাদের মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছি, কথা বলছি, প্রচার করছি, আর এরা এইগুলো নিয়ে আসে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে বিজেপি দলের পক্ষে প্রচার বা লোকজন নেই জন্যই এরা হচ্ছে যে নিজেদেরকে হাইলাইট করার জন্য বারবার করে থানায় যাচ্ছে সামান্য সামান্য বিষয় নিয়ে। তবে এই ঘটনাগুলোকে আমরা সমর্থন করি না। এত বড় দলের ক্ষেত্রে একাধিক প্রার্থী দাবিদার হওয়াটা খুবই স্বাভাবিক। দলের শৃঙ্খলা মেনে যারা কাজ করবেন না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জলপাইগুড়িতে এসে এমনই জানালেন পঞ্চায়েত নির্বাচনের জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক রাজীব ব্যানার্জি। বৃহস্পতিবার বাবুপাড়া তৃণমূল কার্যালয়ে রাজীব বাবু বলেন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা ব্লক টু ব্লক রিভিউ করছি। কোথায় ক্যাম্পেইন করতে হবে, কতটা পাবলিসিটি প্রয়োজন রয়েছে তা সবটাই দেখা হচ্ছে। ইতিমধ্যে মালবাজার ক্রান্তি ব্লকের একাধিক জায়গায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, বাকি ব্লকগুলোতেও করা হবে। পাশাপাশি কোথায় মিটিং করা হবে তা নিয়েও আলোচনা হচ্ছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু ক্ষেত্রে ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, এটা সামান্য বিষয়। 2-1টি জায়গায় এমন হতে পারে। দলের নিয়ম মেনে কাজ না করলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। বিরুদ্ধেই কেন নির্বাচনে লড়ছে, কি ব্যবস্থা? আমি আবার বলছি, আগের দিন একই কথা বলেছি যে দল একটা এত বড় দল, সেই দলে প্রার্থীর দাবিদার নিশ্চিতভাবে অনেক থাকে, কিন্তু প্রার্থী তো একজনকেই করা হয়। অনেকে কেউ হয়তো, আমি আপনাকে বলছি, আপনারা এই যে কথাটা বলছেন এর মধ্যে একটা সামঞ্জস্য নেই। প্রচুর এরকম প্রার্থী দাঁড়িয়েছে যারা ইলেকশন ডিউটি কাটাতে চাইছে। এখন সে হয়তো আমাদের দলের সমর্থকও হতে পারে, তাকে এখন ইলেকশন ডিউটিটা কাটাতে হবে। আবার কিছু প্রার্থী আমাদের হয়তো আপনারা জানেন কিছু কিছু জায়গায় হয় যে অনেক প্রার্থীরা চায় আরও বেশি করে এজেন্ট বসানোর জন্য, কোথাও কোথাও আর একটা প্রার্থীর সাপোর্ট নেয়। তো এরকমও কিছু ক্ষেত্র রয়েছে, হয়তো 2-1টা জায়গায় আছে। আপনারা যেহেতু বলছেন, আমরা নিশ্চিতভাবে দল এই বিষয়ে, আপনারা জানেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ট্রিক্ট গাইডলাইন আছে যে কী করতে হবে না করতে হবে। এরকম যে 2-1টা জায়গায় যেখানে যা আছে, হয়তো দেখবেন কোথাও তারা, এই তো গতকালকে দিদি বলছেন কোথাও একটা ব্যানার ঝুলিয়েও সে বলে দিয়েছে যে আমি এখানে প্রার্থীপদ প্রত্যাহার করতে পারিনি, তাই আমি প্রার্থী আছি, কিন্তু দলকেই সমর্থন করবেন, আমি আর প্রার্থী হিসাবে নেই। এবং সেই সব জায়গাগুলো অনেক প্রার্থী অলরেডি, গতকালকে যেমন এখানে হয়েছে ক্রান্তি ব্লকে, যে তারা আবার সরাসরি প্রার্থী হয়ে নির্বাচন করছে। শুধু আমার মনে হয় যত দিন যাবে এগুলো একদম হয়তো নমিনাল 1-2 জায়গায় থাকবে, যদি তারপরেও 1-2 জায়গায় থাকে দল কড়া ব্যবস্থা নেবে। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এই সমস্ত প্রার্থীদের দল থেকে সাসপেন্ড করা হচ্ছে। আমাদের জেলায় কি এরকম কিছু হয়েছে? এখনো অবধি হয়নি। আমরা দেখছি, আমাদের আবার বলছি জিনিসটা অনেক ছোট হয়ে গেছে। অনেকে, আমি আবার বলছি, যারা ইলেকশন ডিউটি কাটানো তারা একটা গ্রুপ, এরপরে কেউ কেউ অলরেডি আমাদের প্রার্থীর সমর্থনে প্রচারও শুরু করেছে, কোথাও ব্যানার লিফলেটও বিলি করছে। এবং ন্যাচারালি এটা হয়তো গিয়ে দেখবেন খুব সামান্য 2-1টা জায়গায় গিয়ে হবে। যদি সেরকম হয় নিশ্চিতভাবে দল কোনো ব্যবস্থা নিলে আপনারা জানতে পারবেন। বামপন্থী প্রার্থীদের ভোটে জেতানোর আহ্বান নিয়ে শাকসবজি ব্যবসায়ীদের কাছে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি।
পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি জলপাইগুড়ির উদ্যোগে আজ বউবাজার এলাকাতে যে সমস্ত গ্রামীণ এলাকা থেকে ব্যবসায়ীরা জলপাইগুড়ি শহরে আসেন ব্যবসা করতে তাদেরকে একটা লিফলেট দিয়ে নিজ নিজ এলাকাতে বামপন্থীদের পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন জানানো হলো। আজ এই অনুষ্ঠানে সাধারণ মানুষের থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে এমনটাই তারা জানিয়েছেন। তাদের বক্তব্য এই সরকারের পতন ঘটুক। আজকের এই অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক শুভঙ্কর চ্যাটার্জি, কৌস্তব ভট্টাচার্য, জয়দীপ ভাদুরী, শ্রমিক মুখার্জি, কার্তিক ঘোষ এবং অন্যান্য নেতৃবৃন্দ। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির থেকে আজকে আমরা জলপাইগুড়ি বউবাজার এলাকাতে গ্রামের মানুষদের আবেদন করলাম, চোরকে তাড়াতে হবে এবং লালকে আবার ফিরিয়ে আনতে হবে। তাদের সন্তানদের ভবিষ্যৎ এবং কর্মসংস্থান এবং সকলের আবাসন 100 দিনের কাজ যাতে আবার চালু করা যায় তার জন্য লালকে আবার ফিরিয়ে আনতে হবে। এই ইস্যু নিয়ে আমরা মানুষের কাছে গেলাম এবং অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা বুঝতে পারছি এবার সত্যি সত্যি তৃণমূলের মানুষ জোটবদ্ধ হয়ে তৃণমূলকে এই রাজ্য থেকে তাড়াবে। সারা বছরই বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে জলপাইগুড়ি শহরের একটি খ্যাতনামা ক্লাব, যার নাম আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতি। এইবার তাদের ৭৬তম বছর, আর সেই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল ক্লাব প্রাঙ্গণে। আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতির ৭৬ বছরে পা, সেই উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরটিতে নারী পুরুষ সকলেই রক্ত দিতে এগিয়ে আসেন। পাশাপাশি এই দিনই মেধাবী ও দুস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের একটি সংবর্ধনা প্রদানের আয়োজনের অনুষ্ঠান করা হয়েছিল আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতির পক্ষ থেকে। আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতির সদস্যরা বলেন, মূলত রক্তের সংকট মেটাতেই এই উদ্যোগ। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি সদর হসপিটালের ব্লাড ব্যাংক বিভাগে পাঠানো হয়েছে বলে জানা গেছে। চারিদিকে ভোটের আবহে ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা আছে, সেই জন্য আমরা আমাদের এলাকার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আশেপাশে ক্লাবের সহযোগিতা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। প্লাস দুপুর 2টা থেকে আমাদের এলাকার কিছু ছাত্রছাত্রীদের একটা সম্বর্ধনা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাস করেছে প্লাস মেধাবী প্লাস দুস্থ ছাত্রছাত্রীদের একটা সম্বর্ধনার ব্যবস্থা। কি কারণে এটা করছেন আপনারা? কি কারণে হচ্ছে প্রোগ্রামটা? রক্তদান শিবির। আর এই প্রোগ্রামটা রক্তদান শিবির মেনলি ব্লাড ব্যাংকের মুহূর্তে রক্ত স্বল্পতা আছে, ভোটের আবহাওয়ায় চারিদিকে রক্তদান শিবিরগুলো হচ্ছে না, সেই জন্য আমরা শহরতলির ক্লাব আমরা এই ব্যাপারটা আমাদের শহরের আমার এলাকার শুভার্থীদের নিয়ে একটা উদ্যোগ নিয়েছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম ভাস্কর মহন্ত, সম্পাদক পাঠানো। এবারও হয়নি বাঁধ তৈরি, তাই তিস্তার জল বাড়তেই টোটগাঁও শহরে শুরু হয়েছে ভাঙন। পাহাড়ে অবিরাম বৃষ্টি, তাতেই জল বেড়েছে তিস্তা নদীর। আর তিস্তা নদীর জল বাড়তেই ভাঙনের কবলে টোটগাঁও গ্রাম। মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও গ্রামের মানুষের নাওয়া খাওয়া বন্ধের মুখে। জানা গেছে গতকাল রাতে প্রচন্ড বৃষ্টি হয় পাহাড়ে, সেই কারণে তিস্তা নদীর জলে মঙ্গলবার রাতে টোটগাঁও এলাকার কৃষি জমি এবং বস্তি জমি নদী গর্ভে চলে গেছে। এক রাতের বৃষ্টিতে 90 থেকে 100 মিটার জমি গ্রাস করেছে তিস্তা নদী। ইতিমধ্যে গ্রামের মানুষ বসতি জমির গাছপালা কেটে অন্যত্র নিয়ে যাচ্ছে, যাতে গাছগুলো কিছুটা বাঁচানো যায়। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বহু গাছপালা ভাসিয়ে নিয়ে গেছে নদী। এলাকার বাসিন্দা নন্দলাল ছেত্রী অনুপ শর্মা বলেন, গত বছর এই এলাকায় তিস্তা নদী 8 থেকে 10টি ঘর ভাসিয়ে নিয়ে গিয়েছিল। বহু কৃষি জমি এবং গাছপালা নদী গিলে খেয়েছিল। আর এবার এই বছরও নদী গ্রামের দিকে ক্রমশ চলে আসছে। বহু জমি এবং গাছ ভাসিয়ে নিয়ে গেছে তিস্তা নদী। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি বাঁধটি হয়ে গেলে এইভাবে ভাঙন হতো না। 1-2 দিনের মধ্যেই বহু বাড়ি নদী গর্ভে চলে যাবে। আমরা সরকারের কাছে আবেদন করছি অবিলম্বে এর একটা ব্যবস্থা করা হোক। नदी तो लेके जा रहा है, सबसे मेन कारण है यहाँ का बोल्डर बालू उठाने के कारण से और जेसीबी से खुदाई करने के कारण से हो रहा है नदी में। अभी तो रेड अलर्ट है, कोई नहीं घुस रहा है। इससे पहले वो होता है तो पिछले साल बोला था बात होगा, अभी तो बात नहीं हुआ। बात होगा बोला तो इसके लिए प्रोसीजर चल रहा है, हम भी आगे पता कर रहे हैं, तो बांध होगा। अभी कब होगा ये गवर्नमेंट बताएगा। अभी देखो सब गाछ काट के लेके जा रहा है, क्यों? बांस काट रहे, अपना प्रॉपर्टी है सर, आ रहा है ये नदी बांस तो पूरा ले जाएगा। और बांस जैसे नदी उधर गिरता है ना, तो नदी का बांध इधर घुस जाता है और नदी तो गन्ना काटने से तो बांस भाषा के ले जाएगा। अभी तो घर जो है उसको भी तो अभी घर में 7-8 घर में असर पड़ने वाला है। जैसे उसमें हमने पंचायत में अभी लिख के दे रहे, भेज दिया है। अभी तो भारी वर्षा अभी नहीं शुरू हुआ, क्या भारी होगा?
अभी वर्षा के लिए अभी भगवान के ऊपर भरोसा करना पड़ेगा या हमारा गवर्नमेंट के ऊपर भरोसा करते हुए हम लोग दरख्वास्त करते हैं कि हमारा नदी का बांध जल्दी से जल्दी हो ताकि यहाँ का जनजीवन और खेतीबाड़ी अच्छी से बचे। इसका मेरा नाम अनूप शर्मा, टोटगांव। সুন্দরী টোটগাঁও গোর্খা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক ভীমপ্রসাদ শর্মা বলেন, গত বছর এলাকায় বাঁধ তৈরির জন্য আমরা গ্রামের মানুষ মালবাজার এবং এলেন বাড়িতে বাঁধের জন্যই ধর্নায় বসেছিলাম। সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাস মিলেছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, যার ফলে আজ আবার ভাঙন শুরু হয়েছে টোটগাঁও গ্রামে। 2-3 দিন ভারী বৃষ্টি হলেই বহু ঘরবাড়ি ভেসে যাবে নদীতে। তিনি বলেন, এবার আমরা কোনো দলকেই ভোট দেব না। টোটগাঁও গ্রামের সব প্রার্থীদের ভোটে অংশগ্রহণ না করতে অনুরোধ করেছি। আমাদের ঘরবাড়ি যদি ভেসে যায় তাহলে ভোট দিয়ে কি হবে? सरकार को हम लोग निवेदन कर रहे थे, निवेदन करने पर भी हम लोग का अभी ये हाल हुआ है। पहले अगस्त महीना के 4 तारीख जो हम लोग यहाँ पर इलनबाड़ी 31 नंबर हाईवे में जिस टाइम हम लोग का नदी थोड़ा दूर में था, उसी टाइम हम लोग जाके वहाँ पर नदी में जाके तो नदी से वहाँ पर जाके सब सोसाइटी टोटगांव सुंदरी गोरखा सोशल वेलफेयर सोसाइटी का पूरा मेंबर जाके हम लोग वहाँ पर बैठा था। अनशन बढ़ते बढ़ते नेता लोग आया, कुछ नेता लोग आके आश्वासन दिया बांध बनेगा, ये करेगा, उधर करेगा। बाद में पॉलिटिकल का कुछ इशू भी किया, करने पर भी उन लोग का हम लोग बात माना कि उन लोग करेगा बोल के हम लोग का अनशन उठाया, ठीक है, वो तो हम लोग मान लिया। फिर दूसरे बार 27 तारीख हम लोग जो वीडियो ऑफिस में धरना दिया, सब गांव का जितना भी हम लोग का सोसाइटी परिवार था, गांव का परिवार जाके हम लोग गांव बचाने के लिए हम लोग वहां जाकर अनशन बैठने पर वहां से भी एक एस्टीमेट कागज पेपर है हम लोग के पास अभी है, दीजिए भाई वो। उसका बाद उतना करने पर भी हम लोग का बात नहीं हुआ। इस बार भी कुछ नहीं हुआ, सब चला गया, चला जा रहा है। वहाँ पर कहाँ तक खेती था देखिए, खेती अभी काट कर सारा वहाँ का जितना पेड़ था और बांस फूस जितना था वो सब अभी कटिंग होकर नज़दीक में जो घर का सामने आया है। अभी आज रात में क्या होगा इस गांव का हालत वो हम लोग देख नहीं पा रहे हैं। इसलिए हम लोग इस बार किसी से हम लोग वोट नहीं देंगे। नो वर्क नो वोट हम लोग पहले भी बोले थे। इस बार जितना भी मेंबर से वो सब जाके रिजाइन देकर अपना गांव को बचाने के लिए ये दोनों मेंबर जाके अपना काम करे। मेरा नाम भीमप्रसाद शर्मा, टोटगांव सुंदरी गोरखा सोशल वेलफेयर सोसाइटी अध्यक्ष। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ আপনাদের শহর জলপাইগুড়িতে এবার নতুন লোকেশনে বেগুনটারি মোড়ে চলে এসেছে fixman.com। এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার রিপেয়ারিং করা হয়। এখানে আপনার বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমস্যা ইম্পোর্টেড কেমিক্যাল এবং মেশিনের সাহায্যে ওয়ারেন্টি সহ রিপেয়ারিং করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের মোবাইলের কভার পেয়ে যাবেন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, জলপাইগুড়ি। শেষ মুহূর্তের জোট বার্তা দিলেন প্রদেশ কংগ্রেসের জেলা সভাপতি নির্মল ঘোষ দস্তিদার। তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে প্রতিহত করতে অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দলের প্রার্থীদের সমর্থন করে শেষ মুহূর্তের জোট বার্তা দিলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি নির্মল ঘোষ দস্তিদার। বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে হলেও জলপাইগুড়ি জেলায় এবারের পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেসের সার্বিক জোট হয়নি।
এমন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে প্রতিহত করতে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলের প্রার্থীদের মধ্যে কার নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি তাকেই সমর্থন করে শেষ মুহূর্তের জোট বার্তা দিলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি ও দলের জলপাইগুড়ির বর্ষিয়ার নেতা নির্মল ঘোষ দস্তিদার। মালবাজার মহকুমা নাগরাকাটায় পঞ্চায়েত ভোট নিয়ে কংগ্রেসের নেতা কর্মীদের সাথে অনুষ্ঠিত একটি সভার শেষে বলেন, সার্বিক জোট হয়তো হয়নি, তবে অন্তিম মুহূর্ত পর্যন্ত দেখে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দলগুলির মধ্যে যে যেখানে শক্তিশালী রয়েছে তাকে বিজয়ী করার চেষ্টা করা উচিত। যদি আমরা দেখি কোনো স্থানে আমাদের জেতার সম্ভাবনা নেই, তবে তাকেই বিজয়ী করার চেষ্টা করব, যাতে তৃণমূল ও বিজেপিকে রোখা যায়। যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলিও এই পদক্ষেপে গ্রহণ করবে বলে বিশ্বাস। তার সংযোজন শেষ মুহূর্ত পর্যন্ত দেখুন কে কোথায় লড়াইয়ে আছে। আমাদের মূল লক্ষ্য তৃণমূল ও বিজেপির স্বৈরাচার ও দুর্নীতিকে আটকানো। নির্মল ঘোষ দস্তিদার এদিনের শেষ মুহূর্ত পর্যন্তকে শক্তিশালী দেখে তাকে জেতানোর যে ফর্মুলার বার্তা দিয়েছেন তা ভোট বাক্সে প্রতিফলিত হওয়ার বিষয়েও তিনি আশাবাদী। পাশাপাশি যেখানে কংগ্রেসের প্রার্থী নেই সেখানকার সমর্থকদের উদ্দেশ্যে তার আহ্বান, তৃণমূল ও বিজেপিকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দলের যে প্রার্থী রয়েছে তাকে ভোট দিন। আমাদের জলপাইগুড়ি জেলায় সার্বিক জোট হয়নি, মানে কিছু কিছু অংশে জোট হয়েছে। যেমন রাজগঞ্জে জোট হয়েছে, ব্লক ধরে বলছি, সদরের কিছু জায়গায় জোট হয়েছে, ধূপগুড়িতে জোট হয়নি, ময়নাগুড়িতেও জোট হয়নি, ফুলবাড়িতে জোট হয়েছে, এরকম। তো তার মানে বোঝা যাচ্ছে যে জোটটা কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের যে জোটটা হওয়া উচিত ছিল তৃণমূলের সন্ত্রাসকে ও তৃণমূলের দুর্নীতিকে রুখবার জন্য, সেটা হয়নি। তা একদিক দিয়ে আমাদের কর্মীরা বলছে ঠিকই আছে, আমরা নিজেদের মতো করে লড়াই করছি, সংগঠনটাকে শক্তিশালী করছি। আর বিজেপির ষড়যন্ত্র, বিজেপির দুর্নীতি এবং তৃণমূলের দুর্নীতিকে প্রতিহত করবার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাবো। তাতে জোট হয়নি বলছি, তাতে হয়তো অন্তিম মুহূর্তে 3 দিন আগেও জোট হতে পারে। তৃণমূলের বিরুদ্ধে যে শক্তিশালী তাকে মানে আমরা বিজেপি এবং তৃণমূলকে প্রতিহত করবার জন্য একেবারে অন্তিম মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো। যে যেখানে শক্তিশালী আছেন, গণতন্ত্রের প্রেমী যে সমস্ত দলগুলো আছে, অসাম্প্রদায়িক যে দলগুলো আছে, ধর্মনিরপেক্ষ যে দলগুলো আছে, যদি আমরা বুঝি এই জায়গাটায় আমাদের জেতার সম্ভাবনাই নেই, তখন আমরা তাকেই আমরা বিজয়ী ঘোষণা করার চেষ্টা করব, যাতে তৃণমূল এবং বিজেপিকে রোখা যায়। এবং সেরকম ধরনেরই আমরা উত্তর আশা করছি। তারাও হয়তো আমাদের ক্ষেত্রে রেসপন্স করবে যে কংগ্রেস এখানে শক্তিশালী, কংগ্রেসকে ছেড়ে দেয়। এই কথা আমি দিয়ে দিচ্ছি, এবার তাহলে আমি দিয়ে দিচ্ছি। কয়েক জায়গায় বলেওছি আমি যে শেষ মুহূর্ত পর্যন্ত দেখুন কে কত পর্যন্ত লড়াইয়ে আছে। যে প্রধান লড়াই আমাদের বিজেপি এবং তৃণমূলকে প্রতিহত করা। বুধবার বিকেলে ওদলাবাড়িতে বিজেপি দলের পক্ষে এক নির্বাচনী সভা বসে। বুধবার বিকেলে ওদলাবাড়িতে বিজেপি দলের নির্বাচনী দপ্তরে বসে বিজেপির উত্তর মণ্ডল সভাপতি প্রদীপ তির্কি বলেন, সম্প্রতি একটি চা বাগানের সভায় বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী বলেছেন, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সম্পাদক যুবরাজ শাহী বিজেপির সঙ্গে মিলে চলেছেন, বিজেপি প্রার্থী জোগাড় করে দিতে সাহায্য করেছে। বাস্তবে এটা একটা ভিত্তিহীন প্রচার। যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে যুবরাজ শাহী বিজেপির ঝান্ডা ধরেছে কিংবা যোগাযোগ করেছে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। নিশ্চিত পরাজয় জেনে রাজেশ ছেত্রী মিথ্যে প্রচার করছে, বরং যুবরাজ শাহী ও রাজেশ ছেত্রী পরস্পর মিলে আছেন। प्रेस वाला के धन्यवाद देवे चाहना। आज जो प्रेस मीट कर उद्देश्य और मकसद एक ही है कि जिस प्रकार बागराकोट जीपी अंचल सभापति हर एक जगह एक रूमर्स फैला के रखें कि राजू साहेब बीजेपी ज्वाइन करेगा क्या, मगर मैं स्पष्ट शब्द में कह चाहना, अगर यदि राजू साहेब बीजेपी ज्वाइन करे प्रूव करबन होने से मैं जो बीजेपी करो ना, बीजेपी छोड़ दो। मगर पहले प्रूव करा कि राजू साहब बीजेपी ज्वाइन करे होने से मैं मोर जो पार्टी एक बीजेपी करो ना 15-16 साल से बीजेपी छोड़ दो। ये एक टाइप का ये अफवाह फैला था कि राजू साहब टीएमसी में आई बीजेपी में ज्वाइन करला कह के, मगर ऐसा कोनो बात ना के वो ज्वाइन नहीं करे, और ज्वाइन करे प्रूव कर सकते तो मैं अपना पोस्ट छोड़ देवो, पोस्ट साथ साथ में अपना पार्टी भी छोड़ देवो।
ये सब अफवाह के वहाँ कर वोट के भयभीत और एक टाइप कर डर कर पैदा करे कर चेष्टा करल जाते। काल कि इकर से पहले जब 10 साल अंचाल चलालक तो हुआ कर जानता मन के पता है कि कैसे एक टाइप कर भयभीत या डर में गुजर हैं। और एक चीज़ मैं कहे चाहूँ ना साथ साथ में, राजेश और राजेश छेत्री ये दोनों एक ही अगन काल कि मैं एक चीज़ मैं तो रावरे मन के बताए चाहूँ ना, जब राजू से अंचल चलात रहलक लास्ट 3 साल अंचल से काम करे वाला, अंचल में सबसे ज़्यादा काम लगे वाला राजेश छेत्री ही आगे। राजेश छेत्री 3 साल में 2 करोड़ 55 लाख का काम कर रहे और एखन जगह जगह में जनसभा करके कहा थे कि अंचल से मुझे कोनो दरकार ना के अंचल मुझे का दी। अगर यदि वो आदमी इतना ही सच्चाई है तो अंचल से 3 साल पहले इतना ज़्यादा सबसे ज़्यादा काम के लिए राजेश छेत्री लिए। और एक चीज़ में कहा जाए ये क्या आते राजू से और बीजेपी मिला हुआ है 10 साल तो राजू से अंचल चला लग। कोई भी बीजेपी का व्यक्ति एक भी काम ली गए या जो कि कोनो अंचल का सुविधा ली है तो कह दे बताए पड़ी। कोई भी बीजेपी का नेता एक ठो भी अंचल से काम ना खेलेगा और नहीं कह रहे हैं। जो भी कह रहे राजेश छेत्री और राजू साहब मिल के ही कह रहे हैं। और यहाँ का जो वोटर है वोटर के कहीं ना कहीं भयभीत करे कर चेष्टा करल जाते। टीएमसी मतलब छोड़कर दल है के वो राजेश छेत्री हो या राजू साहब दोनों एक ही है। और साथ साथ में देखा ये चीज़ भी मन कर ऊपर डर है कि पंचायत इलेक्शन में हारे वाला है कौन। टीएमसी की चीज़ का डर है कि पंचायत इलेक्शन वो हारे वाला है, उस लगिन नॉमिनेशन भी पैसा दे के या धमकाई के विड्रॉल करा लग। फिर भी एखान भी डर है, एखान जो कहते हैं यूनियन दिख के ही विड्रॉल कर लें। वो एरिया में भी बीजेपी लोग मोटे एखान कैंडिडेट है जिला परिषद पंचायत समिति, वो जिला परिषद और पंचायत समिति का वोट में भी देखा बीजेपी उकर में भी लीड रहे। और साथ साथ ये भी कहे चाहूँ ना कि जिस प्रकार बाकराकोट जीपी में एक धर्म के लेके राजनीतिक शुरू कर रहे हैं टीएमसी वाला मने, वो आवे वाला दिन में समाज लेकिन बहुत ही हानिकारक साबित हो सकेला। ये चीज़ बंद हो चाहिए। हमने बाकराकोट जी भी शिक्षित कंसर्न वोटर हैं, वो मन के पता है कि का सही है कि का गलत है कि हमने बीजेपी वहाँ कर वोटर ऊपर भरोसा करीला कि ये मन कर जो बहकावा है जो एक टाइप का रूमर्स अफवाह फैलाता है वो अफवाह में नहीं जाके आवे वाला पंचायत इलेक्शन में बीजेपी के भारी से भारी वोट देके विजय करावा। धन्यवाद। এ নিয়ে বৃহস্পতিবার চান্দা কোম্পানিতে রাজেশ ছেত্রী নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে বলেন, প্রদীপ তির্কিকে জিজ্ঞাসা করুন ওনারা কি সব প্রার্থী পেয়েছেন। প্রাক্তন বিদায়ী পঞ্চায়েত বোর্ডের যে সমস্ত সদস্য এবার তৃণমূল কংগ্রেসে যাদের প্রার্থী করেনি তাদের বিজেপি কেন টিকিট দিয়েছে। ভ্রষ্টাচার রুখতে তৃণমূল কংগ্রেস প্রাক্তন প্রধান অঞ্জু বিশ্বকর্মা, শাওন সাঁওতাল সহ অনেকেই প্রার্থী করেনি। বিজেপি কার সাহায্য নিয়ে এই ছেটে ফেলাদের প্রার্থী করছে? প্রদীপ তির্কির রাজনীতি করুন, তবে ভিত্তিহীন অভিযোগ যেন না করেন। এবার বাগরাকোট গ্রাম পঞ্চায়েতে 27টি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতবে। যুবরাজ শাহী বিজেপিকে সাহায্য করে দিচ্ছে, এমনকি প্রার্থীও ঠিক করে দিয়েছে। कि आज या तो बीजेपी में यहाँ पे बीजेपी का जमीन तले मिट्टी नहीं है, यहाँ पे कोई कार्यकर्ता ही नहीं है जो अगेंस्ट में उठ सके टीएमसी का उन लोग के पास में, या तो ये डिसीजन लेना पड़ेगा, नहीं तो ये स्वीकार करना पड़ेगा कि इस बार का जो भी पंचायत है आप लोग का मिली भगत में हो रहा है और ये सरासर सच है, 100% सच है। उन लोग के साथ में उन लोग का तालमेल है। अब आइए आप वो बोल रहे हैं कि हम लोग का स्थिति क्या है, हम लोग क्या हारेंगे, कैसा स्थिति है,
मैं आपको बता देता हूँ 4-5 बूथ में मैं अभी भी बोल रहा हूँ, आप प्रेस के साथ में कंपटीशन होगा, लेकिन जिस बूथ में भी कंपटीशन है वहाँ पे भी मैं आने वाला दिन में रिजल्ट दिखाऊंगा। 150 से 200 वोट से लीड करूँगा और बाद बाकी बूथ में तो मैं 300-400 वोट से लीड कराऊँगा। मैं प्रत्येक पंचायत समिति को 3 से 3,500 वोट से लीड करा के मैं इस बार भेज रहा हूँ और जिला परिषद मेंबर हमारे साथ में है, इनको 10,000 वोट से बागराकोट से मैं लीड करा के भेजूँगा। इस बार 27 का 27 बूथ मेरा टीएमसी का गठन में होगा, इसीलिए प्रदीप तिर्की को आप क्लियरली बोल दीजिए कि वो भ्रम में ना रहे और जिस नेतृत्व के साथ में वो मिल के काम करना चाहता है, बागराकोट का जनता उसको 8 तारीख को बैलेट बॉक्स में जवाब देगी। देखिए, सबको आप अपना इंडिपेंडेंट है, कोई भी कहीं भी जा सकता है, लेकिन कल का दिन तक वो टीएमसी करते थे, हम लोग साथ में ही टीएमसी करते थे, लेकिन आज का दिन में उनको टिकट नहीं मिला, पार्टी ने टिकट नहीं दिया, उनके कहने के अनुसार कुछ भी नहीं हुआ पार्टी में, तो वो आज बीजेपी का दामन थाम रहे होंगे। लेकिन मेरा बीजेपी से क्वेश्चन है, ये मेरे को बीजेपी से क्वेश्चन है, जब इतना हम लोग के विरोध में वो उतर रहे हैं तो विरोध करने वाला कौन था, गलत करने वाला कौन था, और गलत करने वाला व्यक्ति वो थे तो उनका साथ क्यों दिया जा रहा है? ये प्रश्न मेरा बीजेपी से है, मेरा राजू काका से मेरा कोई प्रश्न नहीं है। आदमी को कहीं भी जाने में कोई भी इंडिपेंडेंट है। सरासर झूठ है, सरासर झूठ है। ये लोग का पूरी मिली भगत है, ये लोग का कॉम्प्रोमाइज़ हुआ है, 5 टिकट में अभी कॉम्प्रोमाइज़ हुआ है। हाँ, और बीजेपी में वो योगदान झंडा पकड़े है नहीं पकड़े है ये वो लोग का विचार है, वो लोग का बारे में हम नहीं बोल सकेंगे कब झंडा पकड़ा नहीं पकड़ा, लेकिन पूरी मिली भगत है। যাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের চাপান উত্তর চলছে, সে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সম্পাদক যুবরাজ শাহী এ নিয়ে বলেন, আমি 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস করে আসছি। দল আমাকে জেলা সম্পাদকের দায়িত্ব দিয়েছিল। দিদির সৈনিক হিসেবে কাজ করে আসছি। টানা 10 বছর গ্রাম পঞ্চায়েত থেকে অন্যান্য নির্বাচনে দলের প্রার্থীদের জিতিয়েছি। জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলার সবাই আমাকে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে চেনে। আমি কোনোদিন বিজেপির ঝান্ডা নেইনি, আমি দিদির সৈনিক। আজ কিছু নবাগত আমার সম্পর্কে উল্টোপাল্টা বলছে। দল আমাকে এবার দায়িত্ব দেয়নি, তাই মাঠে নামিনি। তার অর্থ এই নয় আমি বিজেপি করছি। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের সংযত হওয়া উচিত। তৃণমূলকে সমর্থন নিয়ে তেজ কুমার তার ব্যক্তিগত মত প্রকাশ করেছে। তার দায়িত্ব বা সিদ্ধান্ত কোনোটাই সংগঠনের নয়, দাবি বিকাশ পরিষদের। তৃণমূল কংগ্রেসকে সমর্থনের বিষয় নিয়ে অখিল ভারতীয় বিকাশ পরিষদের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি তেজ কুমার টোপো যে কথা বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত, বিকাশ পরিষদের সিদ্ধান্ত নয়। বিকাশ পরিষদের সভায় এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এভাবেই অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের মাল ব্লক কমিটির সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য বাবলু মাঝি তেজ কুমার টোপোর অভিমতকে খণ্ডন করল। উল্লেখ্য, গতকাল আইএনটিটিইউসি দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি তেজ কুমার টোপো জানিয়েছিলেন, আমরা দিদির সঙ্গে আছি। দিদির সঙ্গে থাকা মানেই তৃণমূলের সঙ্গে থাকা। তৃণমূল প্রার্থীদের পক্ষে প্রচার করব। না, যদি কোথাও সুযোগ পাই আমরা কথা বলার জন্য। এমনি অন দা হোল চা বলায় আপনাদের বার্তা কি থাকবে? বার্তা তো অলরেডি আছে, দিদিকে সাপোর্ট করা, মানে তৃণমূল প্রার্থীদের সাপোর্ট করা। হ্যাঁ, তৃণমূল বলে নয়, আমরা দিদিকে সাপোর্ট করি। দিদিকে সাপোর্ট করাই মানেই হলো তৃণমূলকে সাপোর্ট করা। আমরা দিদিকেই সাপোর্ট করি। আচ্ছা, বড় প্রশ্ন, এর ব্যাপার হলো এদের পার্সোনাল জিনিস। আমরা ওদের পার্সোনালি জিনিসের উপরে আমরা আমরা সাহায্য করেছি তাকে একজন আদিবাসী হিসাবে। তার তার উপরে যে নির্যাতন হয়েছে সেটার গুরুত্ব বুঝে আমরা সেটা সাপোর্ট করেছি। আমরা কোনো অর্গানাইজেশনের বিরুদ্ধে আমরা যাইনি। তার মানে কি এখন আপনারা ওই ভোট সংক্রান্ত বিষয়ে ওদের বিষয়ে কিছু বলবেন? না, ওদের বিষয়ে আমি কিছু মানে বলার কোনো অবকাশ নেই, না, ওদের পার্সোনাল ব্যাপার। এই খবর প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার তড়িঘড়ি মালবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন আদিবাসী সহায়তা কেন্দ্রে সাংবাদিক সম্মেলন করে বাবলু মাঝি জানান, গতকাল আমাদের সংগঠনের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি তেজ কুমার টোপো তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা নিয়ে যে মন্তব্য করেছে সেটা তার ব্যক্তিগত মতামত, সংগঠনে গৃহীত কর্মসূচি নয়। আমাদের সংগঠন একটি সামাজিক সহায়তামূলক সংগঠন। বিগত দিনে সংগঠনের কার্যকরী সভায় এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভোটের বিষয় নিয়ে আমরা কাউকে প্রভাবিত করব না।
आज का जो संबंधित हम लोग बुलाए हैं, तो विशेष बात है कि जो बीते कल हमारे एच कुमार टप्पू जी ने हमारे जो अखिल भारतीय आदिवासी विकास परिषद के हमारे वर्तमान सीनियर वाइस प्रेसिडेंट है, तो एक स्टेटमेंट दिया हुआ है कि हम लोग टीएमसी को समर्थन कर रहे हैं या टीएमसी पार्टी को समर्थन कर रहे हैं, दीदी को समर्थन कर रहे हैं, हम लोग जाके प्रचार कर रहे हैं, इस प्रकार का एक बाइट दिया है, जिससे हम लोगों को लगा कि हम लोग को इसके ऊपर बाइट देना चाहिए, क्योंकि मैं स्टेट का ऑर्गेनाइजिंग सेक्रेटरी हूं और हमारे डूअर्स में या तराई में हमारे स्टेट कमेटी के कई सारे मेंबर हैं और हम सभी को किसी को मालूम नहीं है। और हमारे तेज कुमार सर ने जो स्टेटमेंट दिया है, बिना किसी रेजुलेशन के, बिना किसी बैठकी के, बिना किसी सलाह मशवरा के जो स्टेटमेंट दिया है, जिससे हम लोग को थोड़ा सा ये हम लोग को इसको खेद प्रकट कर रहे हैं, क्योंकि जो 17 मई को जो स्टेट का जो कमेटी का जो मीटिंग हुआ, एग्जीक्यूटिव कमेटी का जो कोलकाता में, और वहाँ मैं भी गया था, तो उसमें इस तरह का कोई रेजोल्यूशन नहीं लिया गया है। हालांकि हम लोग एक संगठन अखिल भारतीय आदिवासी विकास परिषद, विधानसभा हो या लोकसभा हो, बेशक की ने दीदी को समर्थन किया है, लेकिन पंचायत चुनाव के लेके इस तरह का कोई रेजोल्यूशन नहीं है, जिस वजह से हम लोग इस बात को खंडन करते हैं कि हम लोगों को हम प्रचार करेंगे या हम लोग टीएमसी के लिए वोट देंगे, इस प्रकार का हम लोगों को कोई रेजोल्यूशन नहीं है। तो तेज कुमार सर इसके लिए व्यक्तिगत रूप से बोले हैं होंगे, तो उसके लिए हम लोग को कोई आपत्ति नहीं है, वो व्यक्तिगत बोल ही सकते हैं, लेकिन संगठनिक वैसे हम लोगों का कोई सिद्धांत नहीं हुआ है और कोई रेजोल्यूशन नहीं हुआ है। ये कहना चाहूँगा कि पंचायत चुनाव हम लोगों का लोकल जो प्रतिनिधि चुनने का जो होता है, एक मुखिया चुनने का जो एक व्यवस्था है, इस व्यवस्था के लिए कोई भी चुन सकता है और किसी भी दल को सपोर्ट कर सकता है, लेकिन विकास परिषद एक नॉन पॉलिटिकल ऑर्गेनाइजेशन है, एक संस्था है जो आदिवासी को लेके एक संस्था है, जो कि एक नॉन पॉलिटिकल ऑर्गेनाइजेशन है, और इसके लेके भारत देश का संविधान है कि कोई भी किसी भी दल को वोट दे सकता है, किसी भी दल को होके वो चुनाव लड़ सकता है या कोई इंडिपेंडेंट भी लड़ सकता है, इसके लिए सभी को स्वतंत्र है, इसके लिए हम लोग किसी को बाउंड नहीं कर सकते हैं। तो यही बोलना चाहूँगा कि हम लोगों का जो अभी तक कोई इससे सिद्धांत नहीं हुआ है या कोई रेजोल्यूशन नहीं हुआ है, जिस वजह से हम लोग उस बात को खंडन करते हैं। इनके मतों का व्यक्तिगत वक्ता हो ही सकता है, वो व्यक्तिगत वो बोल ही सकते हैं, लेकिन संगठनिक रूप से संगठनिक या मालबाजार ब्लॉक का संगठनिक अखिल भारतीय आदिवासी विकास परिषद का वो वक्ता नहीं है। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ির শহরের ডিলাপ্রিতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। জুন মাসের 30 ও জুলাই মাসের 1 ও 2 তারিখ অর্থাৎ শুক্র, শনি ও রবিবার হোটেল ডিলাপ্রিতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায়, তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি
শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা, তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা, এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায়, এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। পঞ্চায়েত ভোট ঘোষণা হলেও এখনো কার্যকারী হয়নি টোটো নিয়ন্ত্রণ। তবে খুশি টোটো চালক থেকে ইউনিয়নের সদস্যরা। পৌরসভা জানিয়েছিল শহরের টোটো শহরেই চলবে, বাইরের নির্দিষ্ট কয়েকটি গ্রামের টোটো শহরে আসবে না। এই ঘোষণার পর বিক্ষোভে ফেটে পড়েছিল জলপাইগুড়ি গ্রামীণ টোটো ইউনিয়নের টোটো চালকেরা। মিছিল করে তারা জলপাইগুড়ি পৌরসভায় বিক্ষোভ প্রদর্শন করে, কিন্তু তারপর অনেক কয়দিন কেটে গেলেও পৌরসভার তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যে টোটো নিয়ন্ত্রণ করা হোক। এতে আপাতত খুশি গ্রামীণ টোটো চালকেরা। তারা জানায় সকল টোটো চালককে আই কার্ড প্রদান করতে হবে, যাতে বোঝা যায় কে গ্রামের টোটো চালক আর কে শহরের টোটো চালক। তারা আরও বলেন পৌরসভা বলেছে গ্রামের টোটো শহরে আসবে না, কিন্তু তারা বুঝবে কিভাবে কোনটা গ্রামের টোটো আর কোনটা শহরের। তাই সকল টোটো চালককে আই কার্ড প্রদান করতে হবে, এতে সবারই সুবিধা হবে। এখনো অনেক টোটো চালকেরা আছে যারা কার্ড পায়নি, তাদের সকলকেই কার্ড প্রদান করতে হবে। না, সেরকম তো আমাদের এখনো কেউ ধরছে না। তো পৌরসভা আবার শুনেছি যে সব আমাদের যে ডিমান্ড ছিল 5000 কার্ড দেওয়ার কথা টোটোওয়ালাদের, জলপাইগুড়ি শহরে যারা চলবে, আশেপাশের গ্রাম থেকে যে কটা সে অর্ডার করছে আর কি, তাদের চলার ক্ষেত্রে 10 তারিখের পরে এটা, হ্যাঁ ওনারা বলেছিলেন, কিন্তু আমাদের কার্ড তো এখনো দেওয়া হয়নি। কার্ড দেওয়া না হলে তারা কি করে ধরবে, চিহ্নিত কি করে করবে যে আমরা? পুলিশ প্রশাসন আপনাদের এই ধরনের কোনো কিছু নজরদারি করছে? না, এখনো কোনো কিছু এগুলি করেনি, আমরা তার সম্মুখীন হইনি এখনো পর্যন্ত। আমরা চাই যে আমাদের কার্ডগুলি সম্পূর্ণ করুক, আর যারা চলার অর্ডার পেয়েছে তারা কার্ড নাম্বার আগে পিছিয়ে যেভাবে অর্ডার বলেছিল সেটা আমরা মেনে নিয়েছি, সেটা সবার হয়ে যাক, তারপরে তারা ধরা শুরু করুক, এটাই আমরা চাই। না, সময় কি, সময় তো টোটো আমাদের, শুনুন, আমাদের তো কোনো সময়ের ব্যাপার নাই, আমাদের কার্ড কমপ্লিট করে দিক। যদি আজকে কার্ড কমপ্লিট করে দেয়, আজকের থেকে আমরা ধরতে বলবো, অসুবিধা নেই আমাদের, আমরা নাম্বার লাগিয়ে নেব। হ্যাঁ, আমি কার্ড পেয়েছি। অনেকেই পায়নি, যেমন আমারটা আমি চিন্তা করলে হবে না, আমরা যারা টোটোওয়ালারা আছি সবাইকে সবারটা দেখতে হবে। যারা অর্ডারটা পেয়েছে আর কি, এই শহরের বুকে চলবেন, তাদেরকেও তো আমাদের মতন, আমরা যেমন 10 টাকা 5 টাকা ভাড়া মারছি, ওনাদেরও তো পেটে আছে, ওনাদেরও তো ভাড়া মারা দরকার আছে। হ্যাঁ, আমরা তো এর আগে যখন পৌরসভায় যে মিটিং হয়েছিল টোটো সংক্রান্ত, যেখানে এই সিদ্ধান্তগুলো হয়, আমরা দেখি যে বারে বারেই পৌরসভা বিভিন্ন সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সিদ্ধান্ত পৌরসভা কার্যকর করতে পারে না। এবং একদম পৌরসভার একটা দীর্ঘ সূত্রতা, যেটা সেই জানুয়ারি মাস থেকে টোটোর কার্ড দেওয়া শুরু হয়েছে, 5000 কার্ড দেওয়ার কথা। আমরা বারে বারে বলেছি যে অবিলম্বে দ্রুত এই 5000 কার্ড দেওয়ার প্রক্রিয়া পৌরসভা সম্পন্ন করুক, এবং 5000 কার্ড দেওয়ার মধ্যে দিয়ে যারা হচ্ছে প্রকৃত টোটো চালক, যাদেরকে জলপাইগুড়ি শহরে ঢোকার অনুমতি দিচ্ছে পৌরসভা যেভাবে, বা আগামী দিনে যদি কোনো মিটিং হয় সেই মিটিং করেও যে কারা কারা পৌরসভায় ঢুকবেন সেটাকে একটা নিশ্চিত করা উচিত। এবং সেই 5000 কার্ড দেওয়ার মধ্যে দিয়ে যেটা 4টা গ্রাম পঞ্চায়েত আছে, যদি তার সঙ্গে আরও কিছু গ্রাম পঞ্চায়েতকে তারা যুক্ত করতে চায়, যুক্ত করে টোটালটাকে একটা সিদ্ধান্তে আসা উচিত, এবং সমস্তটা করে নিয়ে যাতে জলপাইগুড়ি শহরকেও যানজটমুক্ত করা যায়, এবং একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাতে টোটো চালকরা জলপাইগুড়ি শহরে চলে, সেই সিস্টেম পৌরসভা করার জন্য আমরা হচ্ছে তাদেরকে আমরা বলবো, বারে বারে বলেছি, কিন্তু সেই উদ্যোগ পৌরসভার দেখা যাচ্ছে না। না, আমরা চাই যেটা, আমরা তো নীতিগতভাবে আমরা চাই যে মানুষের হাতে কাজ নেই, না কেন্দ্রের সরকার না রাজ্যের সরকার কাজ দিতে পারছে না, ফলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা টোটো নিয়ে বাইরে বেরোচ্ছেন। আর গ্রামের টোটো চালকরাও তারা শহরে ঢোকার জন্য তারা হচ্ছে চাচ্ছেন যে তারা শহরে ঢুকুক, কিন্তু আমরা যে পৌরসভায় যা সিদ্ধান্ত, এবং আগামী দিনেও পৌরসভা মিটিং করবে বলেছে, মিটিং করে পৌরসভা সিদ্ধান্ত নেক যে তারা কি করতে চায়, এবং হচ্ছে কিভাবে। আমরা চাই যে 4টা গ্রাম পঞ্চায়েত আছে তার সঙ্গে আরও 2-1টা গ্রাম পঞ্চায়েতকে যুক্ত করে এই 5000 কার্ড দেওয়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে পৌরসভা দ্রুত সম্পন্ন করুক।
শহরে তো দেখা যাচ্ছে 5,000 অনেক বেশি। না, এখন যেহেতু কার্ড নেই, ফলে শহরে টোটোর সংখ্যা বাড়ছে। যাতে দ্রুত এই কার্ড দেওয়ার প্রক্রিয়াটা পৌরসভা সম্পন্ন করে, তাহলে সেটা ক্ষেত্রে বোঝা যাবে। এখনও 5,000-এর মধ্যে 2,000 কার্ডই এখনও পৌরসভা দিয়ে উঠতে পারেনি। ফলে এই কার্ড দেওয়ার প্রক্রিয়াটা সম্পন্ন হলে বোঝা যাবে যে পৌরসভার অন্তর্গত কত কার্ড দেওয়া হলো এবং কারা হচ্ছে পৌরসভায় ঢোকার যোগ্য। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। খাসা খাসা এই যে দারুণ স্বাদ, ঠিক যেন মায়ের আশীর্বাদ। কি করে রাঁধলি ছোট, এত খুশি তোর দাদা? সানরাইজ শাহী গরম মশলা সবার চেয়ে আলাদা, অল্প একটু মশলা দিলেই হবে বাজিমাত। মায়ের কথা পড়বে মনে, এমন দারুণ স্বাদ। সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। উৎসাহ ও শ্রদ্ধার সাথে পালিত হলো ঈদ উল আজহা উৎসব। উৎসাহ ও শ্রদ্ধার সাথে বৃহস্পতিবার মুসলিমদের ঈদ উল আজহা উৎসব পালিত হলো। এদিন সকালে মাল ব্লকের ওদলাবাড়ির বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদে ঈদগাহের ময়দানে ঈদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নামাজে কচি কাঁচা থেকে বয়স্কদের একসাথে নামাজ পড়তে দেখা যায়। কোরবানির ঈদ হওয়ায় এদিন সকালে ঈদের নামাজ পড়া হয়। সকলেই নতুন জামা কাপড় পরে নামাজে অংশগ্রহণ করেন। নামাজের পর বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয়। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 8.7 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহর ও পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদে বিশেষ নামাজ পাঠের মধ্যে দিয়ে পালিত হল পবিত্র ঈদ উল আজহা উৎসব। শাসক দলের বিরুদ্ধে বিজেপির দলীয় পতাকায় কন্ডম ঝুলিয়ে রাখার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জ ব্লকের শিকারপুরে। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি শাসক দলের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।